ধর্ষণ আর নৃশংস হত্যার শিকার রামিসার বাসার পরিবেশ স্তব্ধ। তবে সামনের সড়কে বিক্ষোভ আন্দোলন। এলাকাবাসীর সঙ্গে এই বিক্ষোভে যুক্ত হয় রামিসার সহপাঠীরাও। সবার একই দাবি, দ্রুত এই মামলার বিচার শেষ করা এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি। বিচার নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা ইসলাম তুলি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। খন্দকার ফারজানা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যাসহ সম্প্রতি যে শিশুদের প্রতি আমরা সহিংসতা দেখছি যে বেড়ে গেছে, এই অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার মূল কারণ আসলে কি? ধন্যবাদ। আমি খুব রিসেন্টলি একটা নিউজ পড়ছিলাম, যেখানে আইনু সালিশ কেন্দ্র বলছে যে এই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রায় 18টি শিশু তারা রেপের শিকার বা ধর্ষণের শিকার হয়েছে, তার মধ্যে 14 জনকে মেরে ফেলা হয়েছে। আপনি বুঝতে পারছেন মানে কি ধরনের একটা বিভৎস আসলে পরিস্থিতির মধ্যে আসলে দেশ রয়েছে এখন। রামিস্টার বাবা মার কথাগুলো যখন আসলে শুনছিলাম, আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম, কারণ আমারও একটি মেয়ে সন্তান আছে। তো বিষয়টি আসলে আমার যেটা মনে হয়, খুব নতুন করে যে অপরাধগুলো হচ্ছে সেটা না। আমার মনে হয় নারী এবং শিশু নির্যাতন এমন একটি অপরাধ যেটি সারা মানে গত 10-15 বছরে যদি মনে করি, কোনো না কোনো ভাবে ফেরত আসছে, হচ্ছে একটি একটি সময় ধরে অনেকগুলো অপরাধ হচ্ছে, হয়তো কিছু সময় আবার অন্য কিছু অপরাধ হচ্ছে, আবার ওই অপরাধগুলোতে ফেরত যাচ্ছে। কারণ আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে চর্চা, যে সামাজিক চর্চা, সাংস্কৃতিক চর্চা, সেখানে আসলে শিশু সুরক্ষা কখনোই আসলে একটি মানে প্রধান এজেন্ডা ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলো যারা আসলে ক্ষমতা কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন করে, আপনি বলুন তো দেখি কয়টা আসলে আন্দোলন হয়েছে তারা করেছেন বিরোধী দলের বা সরকারি দলের, যাদের কথাই বলি না কেন, শিশু সুরক্ষার ক্ষেত্রে আসলে তাদের একদম মানে মানে আটমোস্ট ইম্পর্টেন্স দিতে হবে, অথবা যারা শিশুদের বিরুদ্ধে অপরাধ করছে তাদের জিরো টলারেন্স থাকবে। এই বিষয়গুলোকে রাজনৈতিক যে এজেন্ডা, সেখানে আমি মনে করি কখনোই আসলে ইম্পর্টেন্স দেওয়া হয় নাই। যদিও খুব রিসেন্টলি আমার যতটুকু মনে পড়ে যে ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে একটা চাইল্ড রাইটস ম্যানিফেস্টো ইউনিসেফের আন্ডারে 12টি রাজনৈতিক দল সাইন করে, কিন্তু আসলে তারা তাদের কার্যক্রমে এবং তাদের রাজনৈতিক মনস্তত্ত্বে শিশু সুরক্ষা কতটুকু আসলে ধারণ করে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কারণ আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে শিশুদের এগেনস্টে যে অপরাধ হচ্ছে, অথবা হামের ঘটনাই বলি না কেন, প্রায় 500টির মতো শিশু মারা গেল, আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের এক ধরনের সিলেক্টিভ রেসপন্সিভনেস আছে। মানে প্রতিটি জায়গায় তারা সমানভাবে আসলে শিশুদের প্রতি হয়তো দায়বদ্ধতা শো করে না, কিছু কিছু জায়গায় শো করে, কিছু কিছু জায়গায় সেটা এড়িয়ে দেয়। তো শিশুদের প্রতি যে সহিংসতাগুলো হচ্ছে বা শিশুদের প্রতি যে অত্যাচারগুলো হচ্ছে, যেটা আমাদের এই রামিসার ঘটনাটিতে হয়তো একটি মাত্র ব্যক্তি জড়িত, তার সাথে একজন হয়তো তার স্ত্রী সাহায্যকারী রয়েছে, কিন্তু আমার অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসাতেও দেখতে পাচ্ছি, যেখানে শিশুদেরকে কিভাবে আসলে রেপ করে, কিছুদিন আগে আমি জানি না আপনার মনে পড়ছে কিনা, একটা শিশুকে রেপ করে, 11 বছর একটা শিশুকে রেপ করে তাকে প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের একটি জায়গায় এসে শিশু সুরক্ষাকে এজেন্ডা, মেইন এজেন্ডা অথবা আন্দোলনের মাধ্যমে শিশু সুরক্ষার যে প্রতিশ্রুতি থাকা উচিত, সেগুলো আসলে আমাদের রাজনৈতিক চর্চায় নেই। আরেকটি আপনি বিষয় আমি কিছুক্ষণ যেটা আগে বলতে চাই বলছিলেন যে মাদ্রাসাতেও এই প্রবণতাগুলো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে রিসেন্টলি এই মাদ্রাসাতেও যে ঘটনাটি ঘটেছে, যে ছেলে শিশুদেরকেও আসলে এই পাশবিক নির্যাতন থেকে রেহাই দিচ্ছে না যারা অভিযুক্ত রয়েছে, এসব ঘটনা আসলে কিসের ইঙ্গিত বহন করে? কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে? যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে, সেগুলোকে আমি একটু আলাদাভাবে কেন দেখতে চাই। আমাদের মিশেল ফুকো বলে একজন ফিলোসফার রয়েছেন, তিনি বলেন যেটা, যে এইসব প্রতিষ্ঠানে যারা থাকেন শিশুরা, একে তো হচ্ছে তারা 18 বছরের নিচে, তারা কিন্তু তাদেরকে প্রোটেকশনের জন্য যে ক্ষমতাটা তাদের থাকা উচিত, যেটা অ্যাডাল্টের রয়েছে, তাদের কিন্তু সেটা নেই। এবং আপনি দেখবেন এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগত বা প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেটা কিন্তু শিশুদেরকে এক ধরনের কন্ট্রোল বা এক ধরনের কি বলবো আনুগত্যের মধ্যে রাখে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিষয়টি আরো সিরিয়াস। আপনি দেখুন, আমি গতকাল মনে হয় দেখলাম বা আজকেই দেখলাম যে একটি প্রতিষ্ঠানে একটি মেয়েকে ভার্বাল অ্যাবিউজ করার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, এবং ওই স্কুলের সকলে মিলে ওই শিক্ষকের প্রতি আন্দোলন শুরু করেছে। কিন্তু আপনি কি আমাকে দেখাতে পারবেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা মাদ্রাসায় এরকম কোনো ঘটনা হওয়ার পরে
শিশুরা সেখানে আন্দোলন করতে পেরেছে কোনো ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে, বিকজ ধর্মীয় আনুগত্য বলুন বা অন্ধ আনুগত্য বলুন কিংবা ধর্মীয় আহ, আহ, শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে একটা যে স্টেপ নিতে হবে বা প্রোটেস্ট করতে হবে, ওই জিনিসটাকে আসলে আমাদের প্রাতিষ্ঠানিকরণ করা হয় নাই। আর যেটা হয়তো আমরা সাধারণ স্কুল কলেজে গুলোতে করতে পারি, সেটা আমাদের মাদ্রাসাগুলোতে হয় নাই। তো এবং মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন যে কোনো একটি বিষয় যদি উঠে আসে, সেটা নিয়ে প্রপার ইনভেস্টিগেশনের সুযোগটাও থাকে না, কারণ আমাদের যারা রাজনৈতিক দলে রয়েছে তারা তো চিন্তা করে যে আমি যদি ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে গিয়ে অথবা ধর্মীয় শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে একটা কথা বলি, আমার ভোট ব্যাংক সেখান থেকে চলে গেল। তো এই যে এক ধরনের দ্বিচারিতা, আমি যেটা মনে করি, আইন প্রয়োগ এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা এইসব অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে আসলে প্রয়োগ হয়। এটা একটা বাস্তবতা, এটা আমাদের মানতেই হবে। আমরা হয়তো অনেকে বলবো যে মানে কথাগুলো হয়তো আমরা মানতে পারি না, বাট এটাই কিন্তু আসলে সত্য কথা। তো আমি যেটা মনে করি যে আমাদের যদি একটা চাইল্ড প্রোটেকশন কমিশন হয়, যারা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সুরক্ষা প্রোটেকশনের ক্ষেত্রে হেল্প করবে, আমার মনে হয় এইটা হয়তো একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে। আমি জানি না আমাদের সরকার সেটা নিয়ে চিন্তা করবে কিনা, খন্দকার বা ফারজানা বিশ্বের রহমান, বিভিন্ন আপনি দেশে। আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আমরা একটু তার কাছে যেতে চাই। সরোয়ার হোসেন, আপনাকে বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি। শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার বিচার আসলে কিভাবে দ্রুত করা যায় সে বিষয়ে একটু জানতে চাই। দেখুন, এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং ব্রুটাল ক্লিং। এইরকম হেইনাস ক্লিং সবার বিবেককে নাড়া দেয়। কিন্তু আমরা দেখলাম আইন মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছে 7 দিনের ভিতরে তদন্ত করবে। 7 দিনের ভিতরে তদন্ত হলো, কিন্তু বিচার কতদিন হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমার ধারণা খুব দ্রুত চেষ্টা করলো এটা 6 মাস সময় লাগবে। কিন্তু 6 মাস সময়ে আপনি ট্রায়াল করে বিচার নিষ্পত্তি করলেন, এরপর তো হাইকোর্ট, এরপরে এপিলেট ডিভিশন। কিন্তু আমরা এই অনেক মামলা এগুলো দেখেছি অনেক দ্রুত এখানে শেষ করেছে, কিন্তু এপিলেট ডিভিশনে অথবা হাইকোর্টে সে দীর্ঘ সময় লাগবে। তো আমি মনে করি যে বাংলাদেশে আমাদের এই যে কলোনিয়াল বিচার ব্যবস্থা, এটা একটু ফল্টি। যে কোনো মামলা আপনার মানুষের ব্রেনে ফ্রেশ থাকাকালীন এই মামলার চূড়ান্ত বিচার দেখতে পারে না। মানুষ যখন ভুলে যায়, অন্য ঘটনাগুলো যখন চলে আসে, তখন যে 20 বছর 30 বছর পরে যায় একটা মামলার বিচার কার্যকর হয়। অতএব হয়তো ট্রায়াল কোর্টে আপনি দ্রুত করতে পারবেন। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একটা খুনের মামলা এরকম করা হয়েছে। কিন্তু এর সাথে যে কোশ্চেনটা আসে, যে আমাদের সমাজে ভ্যালুজ এত নিচে নেমে গিয়েছে যে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলো, তার দেহকে বিচ্ছিন্ন করলো। একই ঘটনা কিন্তু 3-4 দিন আগে পল্টনে একটা ঘটেছে, একজন সৌদি প্রবাসীকে মেরে তার বডিকে টুকরো টুকরো করা হয়েছে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক ভ্যালুস, এখানে একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে। একদিকে বিচার, এবং এইগুলা মানুষের মনে ফ্রেশ থাকাকালীন এই বিচার নিষ্পত্তি করতে হয়, কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় এইটা প্রায় অসম্ভব। হয়তো খুব দ্রুত ট্রায়াল কোর্টে হয়তো 3 থেকে 6 মাসের ভিতরে হয়তো নিষ্পত্তি করতে পারবে, কিন্তু এপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে যে বিলম্ব হয়, সেই বিলম্বগুলো কোনোভাবেই সেটাকে নেগোশিয়েট করা সম্ভব হয় না। যেমন আপনি জানেন যে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, আপনি জানেন যে এই যে সিনা হত্যাকাণ্ড, সেনাবাহিনী অফিসার যে খুন হয়েছিল, যে ওসি প্রদীপ খুন করেছিল, এই সব মামলাগুলো কিন্তু হাইকোর্টে অথবা এপিলেট ডিভিশনে পেন্ডিং রয়েছে শুনানির জন্য। তো সেখানে কিন্তু বছরকে বছর সময় লেগে যায়, এবং ইন দ্য মিন টাইম মানুষের মনে ফ্রেশ থাকাকালীন এইটার বিচার মানুষ দেখতে পারে না। সেই জন্য আমাদের বিচার ব্যবস্থাকে অথবা কোনো কোনো শাস্তিকে কেউ ভয় পাচ্ছে না। এত ফাঁসি হচ্ছে, এত 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 কিছু হচ্ছে, কিন্তু মানুষের মনে যে দুইটা জিনিস, একটা হলো কারেকশন, আর একটা হলো যে ভীতি, এইটা কোনোভাবে অপরাধীদের মনে আসে না যে সে খুন করলে তার ফাঁসি হবে, অথবা আমি অন্যায় করলে আমার বিচারের সম্মুখীন হতে হবে। এই ভয়টা পোটেনশিয়াল যারা অপরাধী তাদের ভিতরে কখনোই কাজ করে না। এইটা আমাদের বিচার ব্যবস্থার আর একটা বড় দুর্বলতা বলে আমি মনে করি। একটি বিষয় একটু জানতে চাই, এর আগেও আমরা দেখেছি যে অসংখ্য শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই যে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল শিশু আসিয়া হত্যা মামলা, সেটির বিচার কাজ এখন নিষ্পত্তি হয়নি। এই বিচার কাজ নিষ্পত্তি না হওয়ার পেছনের কারণগুলো আসলে কি? এই যে দীর্ঘসূত্রিতা,
আমাদের যে এই যে ফল্টি বিচার ব্যবস্থা, যে এমনই একটা বিচার ব্যবস্থা যে সাক্ষী আনা, তাকে এক্সামিনেশন ইন চিফ করা, ক্রস এক্সামিনেশন করা, দেন ডিফেন্স আর্গুমেন্টস, জাজমেন্ট, এইটা অনেক সময় নেয়। যে এইটা পৃথিবীর সব দেশেই কিছু না কিছু সময় নেয়, কিন্তু আমাদের এখানে বিচার ব্যবস্থা যেভাবে মামলা জটে আচ্ছন্ন, মামলা জটে জর্জরিত, সেই জন্য আপনার সময় লেগে যায়। সেই জন্য তাহলে উপায় কি? আমরা যেমন হাইকোর্টে বলি যে হাইকোর্টে যে এখন 5 লক্ষ বিচার মামলা পেন্ডিং রয়েছে, সেটা যদি আপনি সত্যিকার অর্থে ঠিক করতে চান তাহলে 100 বেঞ্চ দরকার, 100, এবং এপিলেট ডিভিশনে মিনিমাম 20টা বেঞ্চ দরকার। তো এটা তো সরকারি সিদ্ধান্ত, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার এবং সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সেদিকে তো আমরা যাচ্ছি না। যে ব্যাপারটা হবে, কোর্ট বসে থাকবে মামলা শুনানির জন্য, কিন্তু হাইকোর্ট ডিভিশনে, এপিলেট ডিভিশনে একটা মামলা শুনানি একটা যুদ্ধের সমান। আপনি একটা মামলায় একটা রুল পেলেন, কিন্তু সেই রুল কবে শুনানি হবে, এবং এই যে একটা মামলা জট, সেই জন্যই কিন্তু যখন যারা লিটিগেন্ট আসে তাদেরকে আপনার রিলিফ দেওয়ার জন্য তখন অনেক অনৈতিকতা হয়, যে তখন এই ঘুষ লেনদেনটা হয়। মনে করেন বেঞ্চ অফিসারকে ঘুষ দিয়ে আমার মামলাটা কিভাবে শুনানি করা যায়। এই যে এরপরেও প্রশাসনিক অনেক ধরনের মামলার জটিলতা রয়েছে, জনাব সরোয়ার হোসেন আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবারও একটু যাচ্ছি জনাব খন্দকার ফারজানা রহমানের কাছে। ফারজানা রহমান, একটু জানাবেন যে এই ধরনের অপরাধ দমনে প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটু সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, খুব সংক্ষেপে যদি বলি, আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোকে শিশু সুরক্ষা, নারী শিশু সুরক্ষা একদম টপ এজেন্ডায় রাখতে হবে। আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আইন হয়েছে, কিন্তু এই আইনগুলো যখন আপনি, যে ব্যারিস্টার সারোয়ারও কিছু কথা বললেন, যখন আপনি এই আইনগুলোকে আপনি কোর্টে অ্যাপ্লাই করতে যান, আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যদি অপরাধীর সাথে কোনো না কোনো ভাবে রাজনৈতিক কোনো দলের সংশ্লিষ্টতা থাকে, সেই মামলা বছরের পর বছর ঝুলতে থাকে। কোনো কোনো সময় যারা আসলে বাদী, সেই পক্ষকে চাপ দেওয়া হয় মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য। সুতরাং রাজনৈতিক যেই দলীয়করণ বা দলীয়করণের চেষ্টা, বিশেষ করে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, সেটা আমি মনে করি একটা বড় প্রতিবন্ধকতা, যেটা আসলে দূর করতে হবে একদম শুরুতে। যে যখন কোনো রেপ বা এই ধরনের অপরাধ আসবে, সেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার সুযোগ থাকলেও সেটাকে আসলে ডিসকার্ড করা হয় বা সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হবে না। একদম নিরপেক্ষ, নিরবচ্ছিন্ন ক্রিমিনাল জাস্টিস যাতে চলতে পারে, তার প্রসিজিওরে সেটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে কোনোভাবে কি আমাদের বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন একটা কমিশন করা যায় কিনা, যারা স্কুল প্রতিষ্ঠানগুলোতে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশুদের বিরুদ্ধে যে ধরনের অপরাধগুলো হচ্ছে সেগুলো ইনভেস্টিগেট করবে, সেই অভিযোগগুলোকে যাচাই বাছাই করবে। সেটা হলে যেটা আমার মনে ফারজানা হয়, হয়তো রহমান, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জনাব এম সরোয়ার হোসেন এবং খন্দকার ফারজানা রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।